গুড মর্নিং। কদিন ধরে ওই পশ্চিমের দেশগুলোতে যেসব ছেলেমেয়েরা যাচ্ছে ভারত থেকে, সেই সম্পর্কে ভিডিও করছি। 3টে ভিডিও করেছি। আজকেও একটা ভিডিও ওই নিয়েই করছি। এই যে মনে করুন, আমাদের দেশে যেসব ছেলেরা প্রচুর, তারা ট্যালেন্টেড স্টুডেন্ট, আমাদের দেশে থাকলে আমাদের দেশের উন্নতি হতো। আমাদের ওরা যে ইনকাম করতো, সেই ইনকামে দেখুন, একটা মানুষ যে ইনকাম করে, সেই ইনকামটা সে তো তার নিজের জন্য করে না। সেই ইনকামটাতে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টভাবে বিভিন্ন লোক সেবা পায়। তার মা বাবা পায়, তার ছেলে বউ পায়, তার আত্মীয় স্বজনরা পায়, মুদিখানার দোকানদাররা পায়, পেপারওয়ালা পায়, দুধওয়ালা পায়, টোটোওয়ালা, অটোওয়ালা পায়, এই পেট্রোল কিনছি কোথাও, আমার ইনকামে একটা অংশ সেখানেও যাচ্ছে, মাছওয়ালা থেকে শুরু করে, মানে প্রত্যক্ষভাবে তো আত্মীয় স্বজন, রিলেটিভ যারা, তারা তো পাচ্ছে, তার সাথে সাথে ইনডাইরেক্টভাবেও অনেক কিন্তু পায়। তো এই ছেলেরা যেসব ডলার ইনকাম করছে, এইসব ছেলেরা যে পাউন্ড ইনকাম করছে, এই ছেলেরা যদি, এই ট্যালেন্টেড অতি বুদ্ধিমান ছেলে, তারা যদি আমাদের দেশে থাকতো, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক কাঠামোটা আরও উন্নত হতো। যাই হোক, তো তাদের শখ হচ্ছে, তারা সবাই যাচ্ছে, যাক, ঠিক আছে। কিন্তু আমি একটা আলোচনা করছি, এতে কোনো কাউকে আই হ্যাভ নো ইন্টেনশন টু হার্ট এনি ওয়ান সেন্টিমেন্ট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? তো আমি একটা আলোচনাতে যাচ্ছি যে এই যে এইসব ছেলেমেয়েরা, তারা নিজের গ্রামে বা মফস্বলে বা তাদের হোম টাউনে, যেখানে তাদের বাড়ি আর কি, তো সেই বাড়িতে তাদের বিশাল, তাদের বড় বড় বাড়ি, মানে 8 কাঠা 10 কাঠা জায়গা নিয়ে তাদের বাড়ি, বাড়িতেই তাদের রান্নাঘর, বিশাল বড় রান্নাঘর। গ্রামগঞ্জে আগে, এখন তো কথা বলছি না, এই যে ছোট ছোট রান্নাঘর হয়ে গেছে, কিন্তু আগে গ্রামগঞ্জেও রান্নাঘর কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছিলাম। গ্রামে কারো বাড়ি 10 কাঠা জায়গা নিয়ে বাড়ি, কারো 5 কাঠা জায়গা নিয়ে বাড়ি, মানে এই ছোট ছোট অল্প জায়গা নিয়ে কারো বাড়ি সাধারণত দেখা যেত না। বিশাল বড় বড় মানে বাড়ি হতো। সে বাড়িতে বাগান থাকতো, সেই বাগানে অনেক কিছু শাক সবজি, বাড়ির ভিতরেই বাগান, সব কিছুই বাড়িতেই উৎপাদন হতো অল্প অল্প, মানে দৈনন্দিন প্রয়োজন, ফুল গাছ, সমস্ত কিছু বাড়িতে মধ্যে হতো, কলা গাছ, বিভিন্ন রকমের শাক সবজি, উচ্ছে, ভিন্ডি, হ্যাঁ, ঝিঙে, লাউ, কুমড়ো, বিভিন্ন রকমের জিনিসপত্র বাড়িতেই সবারই। বাড়ির রান্নাঘরটাও আবার বিশাল বড় রান্নাঘর আমরা দেখতাম গ্রামগঞ্জে আগে, অনেক দিন আগেকার কথা বলছি, বিরাট বড় বড় রান্নাঘর। সে রান্নাঘরে ঢেকি থাকতো একটা অংশে গ্রাইন্ডিং করার জন্য, এখন যেটা গ্রাইন্ডিং বলছি, তখন শিলনোড়া ছিল। তো শিলনোড়ার একটা জায়গা, সেই জায়গাতে শিলনোড়া থাকতো, সেখানে মশলা টশলা পেশা হতো। রান্নাঘরে অনেকগুলো চুলো থাকতো। আজকাল সব রান্নাঘরে কারো বলছে 5 বার্নার চুলো, কারো বলছে 4 বার্নার চুলো, কারো বলছে 3 বার্নার চুলো। তো এইগুলো কিন্তু গ্রামগঞ্জ ছিল অনেকগুলো। এখন বার্নার একটা চুলোতেই পাশাপাশি অনেকগুলো বার্নার। আর আগেও আমরা দেখেছি চুলো থাকতো, মাটির চুলো বা ইটের তৈরি চুলো বা এরকম লোহার চুলো, অনেক বাড়িতে অনেক রান্নাঘরে অনেকগুলো চুলো থাকতো। কোনো চুলোতে ভাতের জন্য, রান্নার জন্য, কোনো চুলোটা আবার নিরামিষ চুলো থাকতো, ঠাকুর দেবতার ভোগ টোক ওই চুলোটাতে, ঠাকুর দেবতা যখন পুজো টুজো হতো তখন ওই চুলোটাতে ঠাকুর দেবতার রান্না হতো, মানে পায়েস টায়েস, নিরামিষ রান্না টান্নাগুলো। আবার কোনো চুলো দেখতাম মুড়ি রান্না করতো, মুড়ি ভাজতো, মুড়ির চাল বিরাট বড়, সেই মাটির পাত্রে বিরাট ওটাতে চাল উলুতো, তারপর মুড়ি ভাজতো। মানে রান্নাঘরে একাধারে একদিকে ঢেকি শাল থাকতো, রান্নাঘরে একাদিকে চাল ভাজার ব্যবস্থা থাকতো, রান্নাঘরে একাধারে একটা অংশে
গ্রাইন্ডিং করার জন্য, মানে ওই মশলা পেশা, মানে শিল নোড়ার ব্যবস্থা থাকতো। তো রান্নাঘরটা বিরাট বড় রান্নাঘর থাকতো। বরং এখনই এইসব যেসব ছেলেমেয়েরা যারা সব পশ্চিমা দেশগুলোতে গিয়েছে, তো এখন আমি দেখছি যে কারো 1 BHK, মানে গ্রামে যদি থাকতো সেসব ছেলেরা, তো তাদের যে এত বড় বড় তাদের বাড়ি ছিল, উঠোন ছিল, রান্নাঘর ছিল, 2-3টে, দুটো তো বেডরুম সবারই থাকতো। তারপর এই যে এখন সব সাহেবী ভাষায় বলছে প্যান্ট্রি রুম। আরে বাবা, প্যান্ট্রি রুম কি তুমি নতুন একটা কেন কিছু দেখাচ্ছ? প্যান্ট্রি রুম আমাদের ছিল না? প্রতিটি বাড়িতে একটা করে প্যান্ট্রি রুম থাকতো। প্যান্ট্রি রুম মানে আমাদের ভাষায়, তখন আমরা সেটাকে, গ্রাম্য ভাষায় আমরা সেটাকে বলতাম ভাড়ার ঘর। তো প্রতিটি বাড়িতে ভাড়ার ঘর থাকতো। শুধু তাই নয়, ভাড়ার ঘরে নয়, যে এখন হাসপাতালে যে লেবার রুম থাকতো, তখন গ্রামগঞ্জে যে লেবার রুমটাও থাকতো। লেবার রুম মানে একটা অংশ সেখানে বাড়িতে বাচ্চাদের ডেলিভারি হতো, লেবার রুম বলা হতো সেটাকে এখনকার ভাষাতে, লেবার রুম। তখন সেটা, তো যাই হোক, তো ওই বিশাল বড় বাড়ি, সেই বাড়ি টাড়ি সব ছেড়ে সে কোথায় কোন বিদেশ বিভুঁয়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেখানে গিয়ে সেখানে সেসব ছেলে 1 BHKতে, কেউ 2 BHKতে রয়েছে। আচ্ছা, 1 BHKতে কতটুকু জায়গা বলুন? স্বামী স্ত্রী দুজনের, সেখানে তো কোনো, ওরা সেইভাবেই তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে, তাই তো আর আত্মীয় স্বজন লোকজন নাই। গ্রামগঞ্জে কি হতো না, একটা বাড়িতে কমসে কম 25টা 30টা 35টা 40টা করে মেম্বার থাকতো, বিশাল যৌথ ফ্যামিলি থাকতো। 30-35-এর নিচে কারো বাড়ি, মানে আমরা তো ছোটোবেলায় দেখেছি আমাদের বাড়িতে 40 জন সব মিলে মেম্বার থাকতো, বিশাল বড় আমাদের যৌথ ফ্যামিলি, বিরাট বড় ফ্যামিলি ছিল, দাদু ঠাকুমা। আচ্ছা, এছাড়া আরও পোষ্য হিসাবেও মানে লোক এসে থাকতো। পোষ্য মানে কীরকম ধরনের, মানে ধরুন কারো পিসির ছেলেরা এসে এখানে পড়াশুনো করতো, কারো মামার ছেলেরা এসে এখানে পড়াশুনো করতো। মানে সেই জন্য আমি বলছি যে 30-35-40 জন বাড়িতে মেম্বার থাকতো, বিরাট বড় হাঁড়িতে ভাত রান্না হতো। কারো মানে যখন খাওয়া হতো তখন যেন ভোজ, যেন প্রতিদিন যেন পিকনিক। আর এইসব ছেলেরা পশ্চিমে গিয়ে 1 BHK রুমে থেকে রান্না হচ্ছে বাড়িতে, আধা হাফ কুক রান্না নিয়ে আসছে, কোনোদিন ইচ্ছা হলে রাঁধছে, ম্যাক্সিমাম টাইমটা তো রেস্টুরেন্টের খাবার খেয়েই পার করছে, একা একা সব খাবার। যদি হাজব্যান্ড ওয়াইফ দুজন চাকরি করছে, তো তাদের তো দেখা সাক্ষাৎ সে উইকেন্ডে হচ্ছে, উইকেন্ড শুক্র শনিতে তারা, সে এক শহরে চাকরি করছে, ওই ওয়াইফ এক শহরে চাকরি করছে, হাজব্যান্ড একটা শহরে চাকরি করছে, তাদের দেখা সাক্ষাৎ ছেলে হোস্টেলে বাড়িতে, বা যারা চাকরি করছে না, একজন চাকরি করছে, শুধু হাজব্যান্ড চাকরি করছে, সেখানে তার মিসেসকে কী কষ্টটা করতে হচ্ছে বলুন তো। সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের প্রিপারেশন করানো, বাচ্চাদেরকে জাগানো, বাচ্চাদেরকে ব্রাশ করানো, বাচ্চাদেরকে ড্রেস পোশাক পরানো, তারপর সে বাচ্চাদেরকে ড্রপ করতে দিয়ে আসা স্কুলে, এসে বাড়িতে এসে রান্না করা, তারপর আবার সেই স্কুল থেকে পিক আপ করতে আনা, হাজব্যান্ডের জন্য রান্না তৈরি করা। যদি হাজব্যান্ড ওয়ার্ক ফ্রম হোম করছে, তো হাজব্যান্ডের তো টাইম নেই, তার 12 ঘন্টা 14 ঘন্টা তার ডিউটি, সে এমএনসিতে কাজ করছে, তার তো তাহলে ওই সব ছেলেগুলো, ওই ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের যারা বউ হচ্ছে, যারা ওয়াইফ হচ্ছে, যারা তাদের মিসেস হচ্ছে, তাদের মিসেসদের খাটালে যদি দেখেন তো অবাক হয়ে যাবেন, তাজ্জব হয়ে যাবেন। প্রচণ্ড খাটতে হচ্ছে। যৌথ ফ্যামিলিতে এত খাটালি ছিল না, আনন্দ ছিল, ফুর্তি ছিল। এখানে ছেলে স্কুল পিক আপ ড্রপ করার তার দাদুরা করতো, কাকারা করতো, জেঠুরা করতো, তার মাকে কিছুই করতে হতো না বাচ্চাদের জন্য। মা বাচ্চাদের লালন পালন তো বাড়িতে কাকিমা, পিসিমা, মাসিমা, জেঠিমা, এও একবার কোলে নিল, ও একবার কোলে নিল, ও একবার আদর করলো, ও একবার ড্রেস পোশাক পরিয়ে দিল। তাহলে যে মা যে জন্ম দিয়েছে, যে মা, সে মায়ের তো বাচ্চা, আর এখানে কি ওই একাকেই সব কিছু করতে হচ্ছে। তাহলে যেসব মারা মনে করুন যৌথ ফ্যামিলিতে মানুষ হয়ে তাদের ছেলে মেয়ের ব্রিলিয়ান্ট
ছেলেরা তারা সব বাইরে চলে গেছে। তো বাইরে চলে যেয়ে সে এখন 5 বছর 7 বছর পর একবার গ্রামের বাড়িতে আসছে। আর তারা যখন বুড়ো হবে, তাদের যে বাচ্চা টাচ্চাগুলো যখন বড় হবে, তারাও তো সেই তাই করবে। তারাও তো তার মা বাবাকে ছেড়ে দিয়ে তারা তো বউকে নিয়ে তারা তো সে আবার অন্য কোনো শহরে পাড়ি দেবে। তখন এই যে মা বাবা ছাড়া যারা যৌথ ফ্যামিলি ছেড়ে, যারা এত আনন্দ, এত আয়োজন, এত আলো, এত সুখ ছেড়ে দিয়ে সেই বিদেশে পাড়ি দিল, নিয়ে যৌথ ফ্যামিলি ছেড়ে দিয়ে সিঙ্গেল ফ্যামিলি মানে নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি করলো। আচ্ছা, তারা যখন বয়স হবে, যখন তারা যখন বুড়িয়ে যাবে, তাদের ছেলেমেয়েরা আবার মনে করুন আরও অন্য শহরে চলে যাবে চাকরি করতে। সেই শহরেই যে থাকবে, সেই বাড়িটাতে যে থাকবে, তার তো কোনো মানে নেই। সে তো আবার অন্য শহরে চাকরি নিয়ে থাকতে পারে। তো তারা সহ্য করতে পারবে তো? তাদের তো আর দেখার কেউ থাকবে না। আজকে যে ব্রিলিয়ান্ট ছেলে, আজ যার বয়স 35 বছর, 40 বছর, 50 বছর, যারা বিদেশে চাকরি করছে, তাদের মা বাবাদের বয়স আমি ধরে নিয়েছি 70 বছর কি 75 বছর। তারা গ্রামে আছে। তো গ্রামে থাকে, তাদের আরও আত্মীয় স্বজনগুলোকে নিয়ে, গ্রামের লোককে নিয়ে তারা তো কোনোরকমভাবে ধাক্কাটা, ছেলে দূরে থাকার ধাক্কাটা তারা তো কোনোরকম সহ্য করতে পেরেছে বা এখনো মতো করছে। কিন্তু আজকালকার যে মা বাবারা, যে জেনারেশন, যে এই নিউ জেনারেশন, তারা যখন বড় হবে, তখন তাদের ছেলেরা যখন চলে যাবে বাইরে যখন চাকরি করতে, তো তখন তারা সহ্য করতে পারবে? তাদের তো আর কেউ কিছুই থাকবে না। তাদের পৃথিবী ছিল ওই বাচ্চাটাই তাদের পৃথিবী ছিল। আজকে যাদের 70-75 বছর বয়স, যাদের ছেলেমেয়েরা বিদেশে রয়েছে, তাদের বাচ্চাটাই পৃথিবী ছিল না। তাদের কাছে তার আত্মীয় স্বজনগুলো, শ্বশুর শাশুড়ি ছিল, আত্মীয় স্বজন ছিল, যা ছিল, ননদ ছিল, গ্রামের প্রতিবেশী ছিল, তারা সেইগুলোকে নিয়েও তো তারা আনমন করেও কোনোরকমভাবে যে কটা দিন বাঁচছে সে কটা দিন বেঁচে যাবে। আর এদেরকে একটা জিনিস আমার আশ্চর্য লাগে, এরা মনে করুন বিদেশে আছে, কেউ আপেল বাগান দেখতে যাচ্ছে, কেউ পেয়ারা বাগান দেখতে যাচ্ছে, কেউ আঙুর বাগান দেখতে যাচ্ছে, কেউ স্ট্রবেরি বাগান দেখতে যাচ্ছে। সে আবার নানা রকমের ফিরিস্তি, মানে আপনার মাথা খারাপ হয়ে যাবে। মনে করুন আপেল বাগানে গেল, তো সে তার বাড়ির কোনো তার আত্মীয় স্বজন তো গিয়েছে, মনে করুন তার শাশুড়ি গিয়েছে। এবার শাশুড়িকে নিয়ে সে আপেল বাগানে গেল আপেল পিকিং করতে, মানে আপেল তুলতে আর কি, আপেল আরে তো মানে শুনুন কথাটা কেমনভাবে আপনার গা জ্বালা করবে, পিট করবে কেমন। শাশুড়িকে নিয়ে গেছে, সে শাশুড়ি মানে সে মামুনি, ওটা কে না মামুনি নিজের মামুনি, নিজের যে জন্ম দিল সে মামুনি এখন কোথায় এখন রইল তার পাত্তা নেই। তার কখনো কোনো নামও হয় না, উচ্চারণ হয় না। তার ভূমে গড়িয়েছি মাতা স্বর্গাদ তার পিতা জননী জনম ভূমিশ্চ, ও কোথায় সে আপনার গ্রামের বাড়িতে, সে হোটেলে সে এখন রয়েছে। আর এই এখন নতুন মামুনি এসছে, সেই নতুন মামুনি এসছে, তার দেশ কি? সে ইংরেজি পাজামা, ইংরেজি গেঞ্জি, ইংরেজি মানে গার্মেন্টস, ইংরেজি অ্যাপারেল, সে বিশাল ব্যাপার মামুনির জন্য। সে মামুনির জন্য একদম, তার মানে একদম সে মামুনিকে নিয়ে আপেল বাগানে যাচ্ছে, আপেল পিকিং করতে, মানে আপেল তুলতে যেতে। ওখানে আবার কেমন সিস্টেম, মনে করুন আপনি আপেল বাগানে গেলেন, এবার আপেল বাগানে গিয়ে ওখানে কার্ড করলেন, টিকিট করলেন, মানে ঢোকার পারমিশন নিলেন, নিয়ে একটা বাস্কেট দিল, বাস্কেটটা নিয়ে আপনি আপেল বাগানে ঢুকলেন। এবার ওখানে সিস্টেম হচ্ছে যে বাগানটা আপনি ঘুরুন, বিশাল কয়েকশো একর এলাকা নিয়ে মনে করুন আপেল বাগান। সে আপেল বাগান বলুন, আঙুর বাগান বলুন, বা স্ট্রবেরি বাগান বলুন, মানে এক একটা বাগান ঢুকে গেলে আপনার 3-4 দিন যদি ঘুরেন তাও শেষ করতে পারবেন না। তো কিছুটা অংশ আপনি হয়তো 3-4 ঘন্টা টাইম নিয়ে ঢুকলেন বাগানে, ঢুকেছেন আপেল পিকিং করতে। তো এবার মামনি তো জীবনের প্রথম, মানে মামনি মানে ওনার যে শাশুড়ি, জীবনের প্রথম বিদেশে এসে আপেল বাগানে ঢুকেছে। ও তো কলা বাগান, লিচু বাগান, এই জাম বাগান, আম বাগান, এইসব তো ভারতবর্ষের যেখানে গ্রামগঞ্জে ওর ঘর ছিল সেই সবই দেখেছে। এই আপেল বাগান, আপেল খেয়েছে দোকানে কিনে, কিন্তু আপেল যে গাছে হয় আর আপেল যে এরকম দেখতে, এরকম পাতা, তার বিশাল আনন্দ মামনি মানে শাশুড়ির। আপেল ওখানে সিস্টেম কি,
না বাগানের ভিতরে ঢুকে গেলে যতগুলো ইচ্ছা ততগুলো আপেল আপনি খেলেন ফ্রি অফ কস্টে, 1 পয়সা লাগবে না। কিন্তু এই বাস্কেটটাতে যতগুলো আপেল আপনি পিকিং করলেন, আপেল তুললেন, যখন আপনি পুরো বাগানটা ঘুরে যখন আপনি গেটে আসবেন তখন সেগুলো ওজন হবে যে কত আপেল আপনি তুললেন, সেই আপেলগুলোর আপনার দাম দিতে হবে। ঠিক আছে? এইবারে এই মামনি এখন জামাইয়ের সাথে ঢুকেছে, মেয়ের সাথে ঢুকেছে, নাতি নাতনির সাথে ঢুকেছে আপেল বাগানে। আপেল বাগানে ঢুকে ও আপনার মার তুলেই যাচ্ছে আপেল পিকিং করেই যাচ্ছে। আরে ভাই বাগানে এসেছো তুমি, দেখো, ঘুরো, খাও পেট ভরে যতগুলো খুশি। জামাই বলছে যে মামনি ফ্রি অফ কস্টে আপেল খান, যত পারেন খান। মামনি একটি আপেলকে তুলে পরে অল্প জামাইয়ের কথাটা অল্প কেবল চিবাইলে কেবল খুশ করা কি মামনি আপেল এখন খাবে না? ফ্রির জিনিস মামনি খাবে না, এখানে তো ফ্রি। বাগানে যতগুলো খুশি আপেল সে মামনি খাবে না, মামনি আপেলটা তুলবে। আর জামাই এখন বলতেও পারছে না যে এত আপেল তুলে নিচ্ছ, আমাকে তো ওখানে কাউন্টারে যে বিল করতে হবে। বিল করলে মানে 1 বস্তা আপেল তুমি তুলে নিলে $100। এবার $100 এবার হিসাব করুন তো কত টাকা। 10,000 টাকার আপেলই তুলে নিলাম, 20,000 টাকার আপেলই তুলে নিলাম মামনি। সেইগুলো ডিকিতে যে ভরে কে খাবে বলুন তো? আপেল খেতে পারবে না আপনার? 10,000 টাকার আপেল, 20,000 টাকার আপেল তুলে নিল মামনি। আর না পাচ্ছে বলতে যাও তো তুলো না, তাও ঘেরে ঘুরে নিজের বউকে বলছে তোমার মাকে বারণ করো, খেয়ে এলো যতগুলো পারো খেয়ে এলো, ফ্রি অফ কস্টে, পয়সা লাগবে না। ঘরে যে তুমি দুনিয়া ভরা আছে ফ্রিজে, সে ফ্রিজ মানে সে বিশাল বড় বড় মানে আলমারি। সে ফ্রিজ মানে আমাদের মতন এই 65 লিটার বা 110 লিটার 105 লিটার ফ্রিজ নয়। ফ্রিজ মানে একটা বিগ বাজারের বড় জিনিস ঢুকে যাবে আপনার, এত বড় বড় সব ফ্রিজ সব বাড়িতে রাখা আছে। সে কি নাই ফ্রিজে? বিগ বাজারে যে যা জিনিস নাই জামাইয়ের ঘরে তা ফ্রিজে ভরা আছে। মাংস তো মাংসের পাহাড়, মুরগির আবার বিভিন্ন অংশ ভরা আছে, মানে থাই পিস আলাদা, লেগ পিস আলাদা, উইথ বোন আলাদা, বোনলেস আলাদা, মাটনের আছে, তারপরে তার ডিম, তার পিজা, তার বার্গার, তার স্যান্ডউইচ, তার কত রকমের স্যান্ডউইচ, মানে নাম শুনলে আপনার মাথা গুলিয়ে যাবে আপনার, এত উইচ আছে। তার কেক, তার তার মানে ফ্রিজটা যদি একবার খুলে দেখেন আপনি তো আপনি বলবেন এটা দোকান বটে। দুজনে তোমরা তো থাকো, দুটো বাচ্চা, এইটুকু বাচ্চা, আর তোমরা স্বামী স্ত্রী, খাবার অবশ্যই বা তোমাদের কোথায় কখন দিন রাত তো কেবল আমি এই সব দেখছি, কেবল তুমি কেবল ওই স্কুল ড্রপই করছো আর স্কুল পিক আপই করছো। আর যদি গ্রামে থাকতে তাহলে তোমার বাচ্চাটাকে তোমার বয়স করা গুরুজনরা তা তোমাকে কিছুই করতে হতো না। এক যা রান্না করছো, এক যা এই করছো, এক যা সবজি, একটা ননদ এই করছো, আর 10-5 মিলে কাজ হতো। আর এখানে হিরের থেকে জিরে সব কিছু তোমাকে, মাছটা কিনে নিয়ে এসছো, যদি ছাল ছাড়ানো মাছ হলে তো ভালো, আর যদি ওই তো মাছও তো আবার সে বিভিন্ন ধরনের মাছ, সে সামুদ্রিক মাছ, সে কী নাম তার সালমনা মাছ না মাছ না কি মাছ না, ওগুলো আমাদের ফ্রিজের দোকানে বিক্রি হলে আমরা কিনি না ওগুলো। সেই মাছগুলোকে পেটের দায়ে সেই মাছগুলোকে সব কিনে এনে ফ্রিজ ঢুকে দিয়েছে। আর ফ্রিজ খুলে এমন গন্ধ। আর ওই মাছ ওই সব ট্রাউট ফিশ, কত রকমের নাম আবার, ট্রাউট ফিশ, তার ফিশ। আরে বাবা, আমরা রুই, মিরিক, কাতলা এইসব খেয়ে অভ্যস্ত। আর ও মামনি মানে শাশুড়ি, ও ট্রাউট ফিশ, ও কী বুঝবে বলুন দেখেন? কাকে ট্রাউট ফিশ বলে, কাকে সালমন ফিশ বলে? সে জিজ্ঞেস করছে যে কেমন হলো মামনি, খেলেন কেমন? ও ভয়ে জামাই বলছে হ্যাঁ দারুণ। ওটা ফ্রিতে বিনা পয়সা যদি আপনাকে দেয়, আপনি খাবেন না? ওদের গন্ধ, ওগুলো মাছগুলো আমাদের খেতে পারবেন না। এক তো মনে করুন কবেকার মাছ, 1 বছর আগেকার না 2 বছর আগেকার, তার ঠিক নাই। ফ্রোজেন মাছ জমা করে রাখা আছে বিগ বাজারে, মানে শপিং মলে। সে শপিং মলের আবার কী সব নাম, বিশাল সে শপিং মল।
আজকে এই শপিং মলে যেছে, কালকে ওই শপিং মলে যেছে, লক্ষ লক্ষ টাকা। আবার আরেকটা জিনিস, মানে বড় গা পিট করে এইসবগুলো দেখি শুনিয়ে, মানে সহ্য করতে পারা খুব মুশকিল এই নিউ জেনারেশন যেসব কীর্তিকলাপগুলো করছে। আজকে সিদ্ধান্ত নিল যে এক কাজ করা যাক, আজ তো উইকেন্ড মানে আপনাকে ঘরে বসে চলবে না, পুরো ফুল ফ্যামিলি, যদি আত্মীয় স্বজন কেউ এসেছে, আত্মীয় স্বজন তো মানে মা মনে আর কি, মানে শাশুড়ি আর কি, আর তো আত্মীয় স্বজন ওর ঘরে কেউ ঢুকতে যাবে না। কে যাবে ওর ঘরে? আত্মীয় স্বজন, ও ত্রিপান্তর, 7 সমুদ্র 13 নদী, একবার যেতে আপনার লাখ লাখ টাকা খরচা। একটা লোক যদি ঘুরতে যায় তাহলে 6 মাসের ভিসা, সে ভিসা পাওয়া খুব মুশকিল। ভিসার জন্য নানা রকমের সে আধার কার্ড, প্যান কার্ড, হাজার প্রশ্ন, হাজার পরীক্ষা, মানে সেই স্কুলে পরীক্ষাতে পাস করা সহজ, ও ভিসা অ্যাপ্রুভ হওয়া খুব মুশকিল। তো যাই হোক, সে পাস জামাই করবে, জামাই নিয়ে যাবে। তো ওখানে জামাইয়েরই খরচা, মামুনের শাশুড়ির কোনো পয়সা কিছু খরচা নেই। ও পাসপোর্ট মামুনের নিজের মা, জন্মদাতা মায়ের পিছনে খরচা করা লক্ষ লক্ষ টাকা, যেগুলো উইকেন্ডে খরচা করছে, যেগুলো ওখানে আলতু যেগুলো না করলেও নয়, যেসব খরচাগুলো করছে, সেই খরচাগুলো যদি জমিয়ে রেখে গ্রামের লোককে যদি দান করে দেয়, আত্মীয় স্বজনকে দাম, 2 লোক খেয়ে পড়ে বাঁচে, সে করবে না। 10 লক্ষ টাকা একবার ইন্ডিয়া আসছে, 10 লাখ টাকা খরচা। এই 10 লাখ টাকা যদি কোনো একটা গ্রামে একটা মন্দিরে পড়তো, এই 10 লাখ টাকাটা কোনো যদি কোথায় পড়ছে? ও ফ্লাইট কোম্পানি ঘরে যাচ্ছে, ইন্ডিগো টিন্ডিগো সিন্ডিগো, কত রকমের যে ফ্লাইটগুলো, অত সব নামও যায় না বাবা, ওই সব ফ্লাইট কোম্পানিতে ঘরে যেয়ে ঢুকছে, ওই যে রেস্টুরেন্টে খাবার খাচ্ছে। এক একটা দিনে ধরে রাখুন ওর গড়ে, আমি তো গড়ে বলছি যে সারাদিন যা জিনিসপত্র ঘরে ঢুকিয়ে দিয়েছে, এ ছাড়া পার ডে ওদের খরচা জানেন আপনি? আশ্চর্য। আপনি ইন্ডিয়াতে সারা জীবন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মানে চাকরি করার পর বেতন রোজগার করলেন, যা জমালেন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি মিলিয়ে যে টাকাটা পাবেন, সেই টাকাটা ওদের এক এক দিনে ওরা সব ওখানে খরচা করছে, পার ডে ওদের খরচা মস্তি। আর ওইসব খেয়ে দিয়ে 2-4 বছরের মধ্যে এত সে ঢাম ঢোল হয়ে ফুলে যাচ্ছে না, গজরাজ হয়ে যাচ্ছে, গজরাজ। ফ্রোজেন মুরগিগুলা দিন রাত মুরগি ছাড়া তো ওদের কিছু খবর নাই। তো আপনি জিজ্ঞেস করুন যে এত মুরগি কেন খাচ্ছ? বলছে মাটন পাওয়া যায় না। বাঙালকে হাইকোর্ট শেখাবে? কোথায় কি পাওয়া যায় না? সব দেখুন, সব দেশে সব কিছু পাওয়া যায়। পয়সা থাকলে যেমন বাঘের দুধ পাওয়া যায়, এটা কথা আছে না? তো সেরকম ওইসব আমাকে শোনাবেন না যে পাওয়া যায় না বলে মুরগি খাচ্ছি। হ্যাঁ বলুন, সস্তার জন্যে মুরগি খাচ্ছি। তো সস্তার জন্য যদি মুরগি খান, তাহলে আরও অন্য কিছু খাবার খান, সেটা আরও সস্তার খাবার, অন্য মাংস আছে, সে খাবার খান গা। মুরগিটা খেতে হবে, মা কালীর দিব্যি কিনে খাওয়া আছে। ব্রাহ্মণ ঘরে আপনি জন্মগ্রহণ করেছেন, মুরগিটা হচ্ছে ব্রাহ্মণের প্রহিবিটেড ফুড, কিপ ইউর মাইন্ড। ব্রাহ্মণের খাবার নয় ওটা। কে বলে দিয়েছে আপনাকে? বলে ডাক্তাররা বলছে। আরে বাবা, ডাক্তাররা যে ডাক্তার বলছে সে ডাক্তার জান, আমি ডাক্তারদেরকে সম্মান করি, আর ডাক্তারদের সম্পর্কে আমি আপনাকে বলছি, যেটা যার জন্য বরাদ্দ সেই খাবারটা খান। এদিকে আপনি বলছেন আমি চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, উপাধ্যায়, লজ্জা করে না আপনার যে খাবারগুলো প্রহিবিটেড ফুড? আপনি যখন বাচ্চা ছিলেন, আপনার বাড়িতে আপনার দাদু, আপনার ঠাকুমাকে জিজ্ঞেস করুন তো যে আপনার রান্নাঘরে ওই মুরগি রান্না হয়েছে কখনো? জীবন্ত মুরগি টাচ হলে পরে চান করতে হতো। মুরগি যারা পালন করতো যে পাড়াটাতে, সেই পাড়াটাতে আপনার দাদু যদি বেঁচে আছে, জিজ্ঞেস করুন ফোন করে দাদুকে, মুরগি ছুলে চান করতে হতো। আর সেই মুরগিটাকে আপনি রান্নাঘরে এসে ফ্রিজের ভেতর ভরে গেছেন, আর তাও আবার মানে 1 বছর কানা 2 বছর কানা ঠিক নাই, পচা মুরগিটা, ফ্রোজেন মুরগিটাকে।
লজ্জা লাগে না আপনার? ডলার রোজগার করছেন, পাউন্ড রোজগার করছেন, আর যেগুলো ব্রাহ্মণের জন্য কি করতে পৈতরে কেন রেখেছেন? এদিকে মুখে কেন উপাধ্যায় উপাধ্যায় কেন বলছেন? মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, অমুকপাধ্যায়। খুলে দেন, ছেড়ে দেন পৈতাটা, পড়েন না আপনি পৈতাটা। গাছের খাবার তলারে করবো। জিজ্ঞেস করলে কেন বলছেন যে আপনার কি জাতি? কেন বলছেন আমি হিন্দু? ঠিক আছে, আমি একটু ক্ষমা করবেন, একটু বেশি টেম্পটেড হয়ে পড়েছিলাম। এই আপনারাই টেম্পটেড করছেন আমাদেরকে। আমরা তো সিনিয়র সিটিজেন হয়ে গেছি, কিন্তু যে হারে আপনারা চলছেন, যে পদ্ধতিতে আপনারা চলছেন, আপনারা ঠিক পথে চলছেন না। যাই হোক, যদি মানে আই হ্যাভ নো ইন্টেনশন টু হার্ট এনি ওয়ান সেন্টিমেন্ট। এক্সাইটেড হয়ে গেছিলাম, ক্ষমা চেয়ে নিচ্ছি। বুঝুন, বিকুল, নর্মাল হন, শান্ত হন, এভাবে চলেন না। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, যে একদিন হঠাৎ আপনার প্রোগ্রাম হয়ে গেল যে আজকে ফার্ম দেখতে যাব, ফিশিং করতে যাব, ফিশ ফার্ম দেখতে যাব। আপনার ভাষাতে বলছি, আমাদের ভাষাতে পুকুর দিকে যাব, মাছ ধরতে যাব। সেখানে কি না, আপনার বাড়ি থেকে কিলোমিটারের পর কিলোমিটার ড্রাইভ করে, 4 চাকা ড্রাইভ করে, বাচ্চাকে নিয়ে বা শাশুড়িকে নিয়ে, বউকে নিয়ে 3-4 জন মিলে, সঙ্গী সাথী কেউ তো আপনার নেই, পাড়া প্রতিবেশী কেউ তো আপনার নেই, বন্ধু বান্ধব কেউ তো আপনার নেই। ওই কালী পুজো, দুর্গা পুজোর যে অনুষ্ঠানগুলো হচ্ছে, গ্র্যান্ড যেগুলো সব জমায়েত হচ্ছে, গ্র্যান্ড ফেস্ট হচ্ছে, সেখানেই কেমন আছে, এইটুকুই বাস। আর আন্তরিক যে রিলেশনশিপ, সেসব তো কারোর সাথে কিছু নাই। সব তো সবাইকে আপনারা দুশ্মন ভাবছেন। আপনারা যে বলেন যে স্ট্রেঞ্জার ইজ ডেঞ্জার, আর আমাদের কাছে স্ট্রেঞ্জার ডেঞ্জার নয়। আমরা যে স্ট্রেঞ্জারকে ঘরে নিয়ে আসি, আমরা স্ট্রেঞ্জারের সাথে কথা বলি, আর আপনারা বলছেন যে স্ট্রেঞ্জার ইজ ডেঞ্জার, মানে ও আমার দুশ্মন। সবাই আপনার দুনিয়াটাই, আপনার পৃথিবীটা আপনার দুশ্মন। আত্মীয় দুশ্মন, ভাইও দুশ্মন, নিজের মাও দুশ্মন। কে যে দুশ্মন নয় আমি সেইটাই বুঝতে পারছি। হ্যাঁ, দুশ্মন একটা নয়, শাশুড়ি দুশ্মন নয়, শাশুড়ি মামনি খুব প্রিয়। তো সেই মামনিকে নিয়ে, নিজের মিসেসকে নিয়ে, একটা বাচ্চাকে নিয়ে আপনি গেলেন ফিশিং করতে, ফিশ ফার্ম, মাছের। সে কয়েকশো একর এলাকা নিয়ে ঘুরছেন, শাশুড়িকে ঘোরাচ্ছেন, এই দেখুন মা এটা মাছ, এই দেখুন মা এটা। সে পুকুরে আবার কেমন কি, সে নদী এদিক এমনভাবে সাজানো গুছানো, মানে একদম সে নকশা করে তৈরি করেছে পার্কটি, মানে ওই ফার্মটি, ফিশ ফার্মটি, মাছের ফার্মটি। সেই ফার্ম চিত্রতে ঢোকার একটা টিকিট আলাদা, সেখানে যে মাছের ছিপ যে ভাড়া নেবেন, রেন্টে নেবেন, তার ভাড়া আলাদা। ওখানে আবার নানা রকম সিস্টেম। আমাদের দেশে যেমন বন্দুক রাখতে গেলে যেমন লাইসেন্স নিতে হয় সরকারের কাছ থেকে, সেরকম ওইসব দেশে আবার মাছের ছিপ, যেটাতে মাছ ধরে আর কি, সে মাছের ছিপ রাখতে গেলেও আবার লাইসেন্স নিতে হয় সরকারের কাছ থেকে। এখন সেখানেও আবার এজ লিমিট আছে, যে এত থেকে এত এই মাছ ধরবেন, কি মাছ ধরবেন, সলমন মাছ ধরবেন না বোয়াল মাছ ধরবেন, নানা রকমের ট্রাউট মাছ ধরবেন, কি মাছ ধরবেন, সে মাছ এত সাইজের হওয়া চাই, সে মাছ পুকুর থেকে ধরছেন, লোনা জলের মাছ বটে না এটা মিষ্টি জলের, নানা রকম ফ্যাংড়া। তো যাই হোক, ওই ফ্যাংড়ার মধ্যে আমি যেতে চাইছি না। সে ঘুরছেন ফিরছেন ফিশিং ফার্মে, নিজের ফার্মটা, ক্ষেত তাদের সম্পর্কে লবডঙ্কা। ওখানে আপনাকে যদি জিজ্ঞেস করা যায় আপনার দাদুর কত বিঘে জমি আছে, আপনি বলতে পারবেন না। ওখানে যদি জিজ্ঞেস করা যায় আপনাকে যে আপনার পৈতৃক সম্পত্তি কত, তার দাগ নম্বর, খতিয়ান নম্বর কত, কোনখানে মাঠটা বটা, বলতে পারবেন না। আর এখানে লোকের ফিশ ফার্ম দেখতে, লোকের ক্ষেত দেখতে, লোকের বাগান দেখতে আপনি বেরিয়েছেন। আপনি যখন বাড়িতে ছিলেন, একদিনও আপনি যান নাই আপনার মাঠটায়, কোনটার কি মাঠ, সে মাঠটা ছোটোবেলাতে তো আপনি গ্রামেই তো জন্মগ্রহণ করেছেন বাবু, আপনি তো আকাশ থেকে পড়ে যান নাই বাবু। ওই গ্রামে একদিনও আপনি নিজের মাঠটা যদি একদিন যেতেন ঘুরতে, মাঠটা দেখতে,
তাহলে হয়তো সেই সময় আমরা ঠাকুমা বা দাদু বেঁচে ছিল, ধন্য হয়ে যেত। আজকে চিড়িয়াখানা দেখতে, গরু দেখতে চিড়িয়াখানা যাচ্ছেন, যেদিন আপনার বাড়িতে গরুর গোয়াল ছিল, যেদিন আপনার দাদু বলেছিল দাঁড়ে একটু দেখে আয় তো কটা গরু এসছে গুনে আয় তো, সেদিন আপনি গরুর গোয়ালটা দেখতে যেতে ঘৃণা। আজকে চিড়িয়াখানা দেখতে আপনি খুব মহানন্দের টিকিট কেটে গরুর গোয়ালটা সেদিন আপনি যান নাই ঘুরতে, যে একবার গরুর গোয়ালটা দেখে আসি কি কটা কি রঙের গরু আমাদের বাড়িতে আছে, যান, সেদিন আপনার ঘৃণা লেগেছিল। আর আজকে আপনি চিড়িয়াখানায় যেতে আপনার ঘৃণা লাগছে, নাকে গন্ধ লাগছে না। বাঘ দেখতে, সিংহ দেখতে, ছাগল দেখতে, গরু দেখতে, হরিণ দেখতে আপনার কোন খারাপ লাগছে না। তো ওই ফিশিং ফার্ম যেটা মাছ দেখতে, যেমন আপেল বাগান দেখতে গেলেন, চা বাগান দেখতে গেলেন, অমুক বাগান দেখতে গেলেন, তমুক বাগান দেখতে গেলেন, সেরকম ফিশিং ফার্মে শাশুড়িকে নিয়ে বউকে নিয়ে ঘোরান। আপনার পয়সায় ঘোরাচ্ছেন, আমার পয়সায় থোড়ে ঘোরাচ্ছেন, ঘোরান আপনার নিশ্চিত ঘোরান, ডেলি ঘোরান আপনি ফিশিং পার্কে, ফিশিং ফার্মে। সে ঘুরে 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 আলামার হয়েছে, বিভিন্ন জায়গায় বেঞ্চ রয়েছে, বসছেন আপনি, দেখছি আমি। এসে পরে ওই রেস্টুরেন্ট রয়েছে, সে রেস্টুরেন্টে ওই পিজা, বার্গার, স্যান্ডউইচ, বাবা সে নাম শুনলে আপনার মনে হয় যে কোনো একটা স্বর্গের কোনো হয়তো কোনো খাবারের নাম বলছেন হয়তো, ডিভাইন ফুড। প্রথম প্রথম তো মনে হয় কোনো ডিভাইন ফুড। ও বাবা, ওটা কী বটে বাপ, দেখা একটুকু না, এটার নাম হচ্ছে স্যান্ডউইচ। বাবা রে, স্যান্ডউইচ! বাড়িতে যখন পিঠে হচ্ছিল, বাড়িতে যখন আজকে পিঠে হচ্ছিল, বাড়িতে যখন চিকল পিঠে হচ্ছিল, তখন এটা ঘৃণা লাগছিল, এটা গ্রামের লোকের খাবার। আর আজকে ওই সব দেশে যে ওই গ্রামের, লজ্জা লাগে না আপনার? দাঁড়ান, সবুর করুন, কটা দিন আসছে। ওই গানটা মনে আছে তো, বৃদ্ধাশ্রমের গানটা, নচিকেতার, মনে আছে তো? হবে, আপনারও হবে। ওই গানটা মুখস্থ করে রাখুন, আর তারপর এই ফুটানিটা দেখাবেন। ঘুরুন মহানন্দে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার শ্রাদ্ধ করুন, বলবেন আমার পয়সায় করছে, আমার খাটালি পয়সা, আমার বুদ্ধির পয়সায় করছি। আপনার পয়সা ঠিক আছে, ক্ষমা চেয়ে নিচ্ছি বাবু। এই ভিডিওটা রইল ইউটিউবে, আমি পোস্ট করছি। আর সেই দিন এই ভিডিওটা আপনি দেখবেন, চোখের জল আপনি সামালতে পারবেন না যে কি বলে গেছিল। মাঝে মাঝে ঘর আসুন, পয়সাগুলো খরচা করুন গ্রামে। পয়সাগুলো আপনার যে রোজগার করছেন, সেই পয়সাগুলো খরচা করুন গ্রামে, কোনো আত্মীয় সাথে একসাথে এসে এখানে। যে টাকাটা আপনি ওই সব দেশে ওইখানে যে কমিউনিটি হলে খরচা করছেন, বার্থডে করছেন, ওইখানে যে আপনি ম্যারেজ অ্যানিভার্সারি, ওয়েডিং অ্যানিভার্সারি করছেন, সেই পয়সাগুলো কিছুটা অংশ নিজের যেটা জন্মভূমি, মুখে আপনি তো খুব পড়েছিলেন, ভূমে গরিয়সী মাতা স্বর্গাদচ্চ তোর পিতা জননী জন্মভূমিশ্চ। আরে খরচা করুন, গ্রামে এসে খরচা করুন, নিজের ঘরে এসে খরচা করুন, নিজের আত্মীয় স্বজনের পিছনে খরচা করুন। তাছাড়া কিন্তু একদিন আসবে